মাসুদ রানা। বন্ধুরা, মাসুদ রানাকে চেনেন? না, মাসুদ রানা বললে কেউ তাকে চিনবেন না। তাকে শাকিব খান বললেই সবাই চিনবেন। শাকিব খান। মেগা স্টার, সুপারস্টার, বহুল আলোচিত, বহুল বিতর্কিত, বহু সুনাম দুর্নাম, খ্যাতি, অর্থ, যশ, প্রতিপত্তি অর্জন করা একজন বাংলাদেশি অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী, মাঝে মাঝে গানও গেয়ে থাকেন, চলচ্চিত্র সংগঠক এবং মিডিয়া ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশ এবং ভারত উভয় দেশেই বাংলা চলচ্চিত্রে অবদান রেখেছেন এবং অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি ব্যাপকভাবে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত এবং দেশের ইতিহাসের অন্যতম সফল অভিনেতা হিসেবে বিবেচিত হন। 250টিরও বেশি চলচ্চিত্রে বিস্তৃত তার কর্মজীবনে শাকিব খান সমসাময়িক চলচ্চিত্র শিল্প ঢালিউডের পপুলার ছিলেন। 2022 সালের হিসাবে তিনি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা ছিলেন। সোহানুর রহমান সোহানের 1999 সালে অ্যাকশন রোমান্টিক অনন্ত ভালোবাসায় তার আত্মপ্রকাশের পর শাকিব খান ব্যাপক খ্যাতি অর্জন করতে পারেননি। পরবর্তীকালে খান নিজেকে বাংলা সিনেমার অন্যতম সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। বদিউল আলম খোকন পরিচালিত প্রিয়া আমার প্রিয়া 2008 সালে, যেটিতে খান একজন কলেজ ছাত্রের চরিত্রেও ছিলেন। অসতর্ক মনোভাব নিয়ে তার শিকারীর নতুন চেহারা তাকে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তার 2017 সালের সাফল্য হলো সত্তা এবং নবাব। এই ছবি দুটিতে তার উদ্যমী অভিনয় এবং পুনরুত্থান সমালোচক এবং দর্শক উভয়ের দ্বারা প্রশংসিত হয়েছিল। তিনি অভিনেত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলির সাথে অনেক উচ্চ প্রোফাইল সম্পর্কের সাথেও জড়িত ছিলেন, যা প্রকাশের পরে তিনি দেশব্যাপী সমালোচনার মুখোমুখি হন। সেখানে ছিল ভালোবাসার গল্প, সেখানে ছিল বৈবাহিক অবস্থার গল্প এবং সন্তান সন্ততি লাভের ঘটনা প্রবাহ। 2019 সালে নোলক চলচ্চিত্রের জন্য খানকে 50 লাখ টাকা প্রদান করা হয় এবং বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক অর্থপ্রাপ্ত বিনোদনকারী হয়ে ওঠেন। খান তার বহুমুখী প্রতিভা এবং বিস্তৃত ভূমিকা পালন করার ক্ষমতার জন্য সুপরিচিত। তিনি রোমান্টিক চলচ্চিত্র, অ্যাকশন চলচ্চিত্র, কমেডি এবং নাটকে অভিনয় করেছেন। তিনি তার নাচের দক্ষতার জন্য সুপরিচিত এবং তার চলচ্চিত্রে বেশ কিছু বাদ্যযন্ত্রে অভিনয় করেছেন। অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ড্রামা ফিল্ম শুভ 2006, যেখানে তিনি একটি গ্রামের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন এবং সমালোচকদের কাছ থেকে তাকে অত্যন্ত প্রশংসিত করেছিলেন। রোমান্টিক চলচ্চিত্র যেমন অমর প্রাণের স্বামী 2007 এবং বলবো কথা বাসর ঘরে 2009 তাকে সর্বোচ্চ প্রশংসা অর্জন করেছিল এবং রোমান্টিক কমেডি হিসেবে আদরের জামাই 2011 সালে, অ্যাকশন রোমান্টিক ডন নাম্বার 1 2012 সালে, রাজনৈতিক থ্রিলার রাজনীতি 2017 সালে, যা বাংলাদেশের রাজনীতিকে অত্যন্ত বিবেচনা করে এবং খানের সাথে বিতর্কের সৃষ্টি করে চলচ্চিত্রে একটি ফোন নাম্বার ব্যবহার করা হয়েছিল, যা অবশেষে পরিণত হয়েছিল একজন রিক্সা চালকের। সেই ড্রাইভার পরবর্তীতে তার বিরুদ্ধে $60,000 এর মামলা করে, এই বলে যে তার নাম্বার ব্যবহার করে শাকিব খান তার নম্বরে কল করার সুযোগ দেয়। রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র যেমন ভাইজান এলোরে 2018, চালবাজ 2018 এবং অতি প্রাকৃত থ্রিলার নাকাব 2018 তাকে বিশ্বব্যাপী স্বীকৃতি। রাজনৈতিক থ্রিলার বীর 2020 সালে এবং আইনি নাটক নবাব LLB 2021, যেখানে তিনি একজন উকিলের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং
উকিল হয়েছিলেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া প্রথম ঢালিউড ছবি। 2011 সালে তিনি মনের জ্বালা চলচ্চিত্রে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। 2014 সালে তিনি হিরো দ্য সুপারস্টার চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীকালে পাসওয়ার্ড 2019, বীর 2020 এর মতো চলচ্চিত্র নির্মাণ করেন। খান তার দীর্ঘ কর্মজীবনে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি মেরিল প্রথম আলো পুরস্কার, 3টি বাচসাস পুরস্কার এবং 5টি সিজেএফপি পারফরম্যান্স পুরস্কার সহ অসংখ্য প্রশংসা অর্জন করেছেন। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রের জন্য তিনি 2010 সালে শ্রেষ্ঠ অভিনেতার জন্য তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করেছিলেন, যেখানে তিনি সুরজা খান চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি আইন অধ্যয়ন করেছিলেন, একজন স্বাধীন যুবক। শাহিন সুমন জুটির খোদার পরে মা 2012 সালে তার মাকে গভীরভাবে ভালোবাসে এবং তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছেলের চরিত্রে অভিনয়ের জন্য তার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি এস.এ. হক আলিকের রোমান্স ফিল্ম আরও ভালোবাসা তোমার 2015 সালে এবং হাসিবুর রেজা কল্লোলের রোমান্স ড্রামা ফিল্ম সত্তা 2017-তে অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন এবং যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জয়লাভ করেছিলেন। প্রারম্ভিক জীবন। শাকিব খান 2079 সালের 28শে মার্চ মাসুদ রানা হিসেবে রাগদি মুকসুদপুর, গোপালগঞ্জ, বাংলাদেশে জন্মগ্রহণ করেন। খানের আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা। তার বাবা আব্দুর রব একজন সরকারি কর্মকর্তা এবং মা নূরজাহান একজন গৃহিণী। তার পরিবারের অন্য সদস্য এক বোন ও এক ভাই। বাবার চাকরির সুবাদে নারায়ণগঞ্জ জেলায় কিশোর বয়সে বেড়ে ওঠেন শাকিব খান। তার বাবার চাকরির জন্য পরিবারকে তার স্কুলের বছরগুলিতে ঘন ঘন এক শহর থেকে অন্য শহরে স্থানান্তরিত হতে হয়েছিল। অনেক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তিনি ভ্রমণ এবং স্কুল পরিবর্তন করতে আপত্তি করেন না। নবম শ্রেণীতে পড়ার সময় যখন তিনি তার পরিবারের সাথে নারায়ণগঞ্জে থাকতেন, তখন তিনি মার্শাল আর্টের প্রতি আগ্রহী হন। এরপর মার্শাল আর্টে কোর্স করেছেন। শৈশবে তিনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি একজন উজ্জ্বল ছাত্র ছিলেন এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি এবং উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পরীক্ষায় উজ্জ্বল ফলাফল করেছিলেন, কিন্তু চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তার পড়াশোনা বন্ধ করে দেন। লেখাপড়ার পাশাপাশি নাচের প্রতিও তার আগ্রহ ছিল। খান 1995 সালে চলচ্চিত্র কোরিওগ্রাফার এবং অভিনেতা আজিজ রেজার সাথে দেখা করেন এবং তারপরে আজিজ রেজার অধীনে একটি নাচের কোর্স সম্পন্ন করেন। 1998 সালে একদিন তিনি আজিজ রেজার সাথে এলোমেলো সফরে বাংলাদেশের একমাত্র প্রধান স্টুডিও বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে BFDC যান, যেখানে তিনি একজন ফটোগ্রাফারের সাথে দেখা করেন, যিনি তাকে ফটোশ্যুটে অংশ নিতে বলেছিলেন। ফটোশ্যুটের সময় চলচ্চিত্র পরিচালক আবুল খায়ের বুলবুল খানকে লক্ষ্য করেন এবং তাকে তার ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেন এবং তিনি প্রস্তাবটি গ্রহণ করেন। যদিও শেষ পর্যন্ত ছবিটির নির্মাণ শুরু হয়নি। পরে তিনি আফতাব খান টুলু পরিচালিত রফিকুল ইসলামের 1998 সালের রোমান্টিক প্রজেক্ট সবাই তো সুখী হতে চায় ছবির জন্য একটি অফার পান। শাকিব খান সেই প্রস্তাব গ্রহণ করেন এবং প্রথমবারের মতো ক্যামেরায় দাঁড়ান। ছবিটি মুক্তি পেতে বিলম্বিত হয়েছিল, যা পরবর্তী বছরে মুক্তি পায়। সে সময় অভিনেতা শাকিল খানের সঙ্গে বিরোধের জেরে নতুন নায়ক খুঁজছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। কালের কণ্ঠ ও ছবি আজিজ রেজাকে দেওয়া দুটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি সোহানুর রহমান সোহানকে তার ছবিতে শাকিব খানকে সুযোগ দেওয়ার জন্য খুব অনুরোধ করেছিলেন। সোহান তার অনুরোধে রাজি হয়ে শাকিব খানকে তাদের অফিসে নিয়ে আসতে বলেন। এরপর সোহান তাকে তার
আসন্ন প্রজেক্টের জন্য প্রধান অভিনেতা হিসেবে একটি সুযোগ দেন এবং পরবর্তীতে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা 1989 সালের চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। প্রাথমিক চলচ্চিত্রের জন্য তাকে মাত্র 5,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল। নিজের ইচ্ছার কথা বললেন শাকিব খান, আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম, কারণ আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম। ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব, লালন করব। আমার জন্য কাজ করা অন্য বিকল্পটি ছিল একজন প্রকৌশলী হওয়া। এই পেশাটাও আমার প্রিয় ছিল, কিন্তু এসএসসি পরীক্ষা শেষ করার পর হঠাৎ করেই আমার ছোটবেলার স্বপ্নগুলো কোথায় হারিয়ে যেতে থাকে। 2023 সালে পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুর খবরের পর শাকিব খান দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তার মঞ্চের নাম শাকিব খান তিনি দিয়েছিলেন কর্মজীবন। 1999 থেকে 2005 খান প্রথম সবাই তো সুখী হতে চায় ছবিতে অভিনয় করেন, যদিও তার প্রথম চলচ্চিত্রটি ছিল অনন্ত ভালোবাসা 1999 সালের। পরের বছর তিনি সবাই তো সুখী হতে চায় ছবিতে অভিনয় করেন, যা ক্যামেরায় তার প্রথম উপস্থিতি হিসেবে চিহ্নিত হয়। মুক্তির পর তিনি ইস্পাহানি আরিফ জাহানের অ্যাকশন মেলোড্রামা গোলাম 2000 সালে তৎকালীন শীর্ষ অভিনেত্রী শাবনূরের বিপরীতে সুযোগ পান। একই বছর তিনি এজ এ রানার অ্যাকশন আজকের দাপটে দিলারা হানিফ, পূর্ণিমা এবং আলেকজান্ডার বোয়ের সাথে অভিনয় করেন। একই সময় তিনি দেলোয়ার জাহান ঝন্টু লোক কল্পনা বিষে ভরা নাগিনে অভিনয় করেন। মুনমুন সমন্বিত নাগিন ইউনিভার্সের প্রথম কিস্তি, যেটিতে অতি প্রাকৃত থিম রয়েছে, আকৃতি পরিবর্তনকারী সাপ এবং ইচ্ছাধারী নাগিন নিয়ে গল্প, যা রূপান্তরিত হতে পারে মানুষের রূপ, যা ছিল তার ক্যারিয়ারের প্রথম বাণিজ্যিক সাফল্য। তারপর তিনি আবু সাইদ খান পরিচালিত সাদিকা পারভিন পপির বিপরীতে রোমান্টিক নাটক দুজন আর অভিনয় করেন, যিনি তার প্রথম চলচ্চিত্রের গল্প লিখেছেন। ঈদুল আজহায় দুটি ছবি মুক্তি পায়। প্রথমে তিনি মাস্টার মেকার মালেক আফসারির সাথে প্রথমবারের মতো অ্যাকশন হীরাচনী পান্না ছবিতে জুটি বেঁধেছিলেন, যা নগ্নতা এবং অশ্লীলতা নিয়ে বিতর্ক তৈরি করেছিল, যা বছরের 17 মার্চ মুক্তি পেয়েছিল। এবং দ্বিতীয়টি ছিল মুনমুনের সাথে মুস্তাফিজুর রহমান বাবুর মেলোড্রামা জানের জান। তার বছরের আরেকটি মুক্তিপ্রাপ্ত ছবি ছিল মনোয়ার খোকনের অ্যাকশন ড্রামা কসম বাংলার মাটি। বাংলার মাটির শপথ ময়ূরী এবং মুনমুনের সাথে। এছাড়াও তিনি এফআই মানিকের অ্যাকশন ড্রামা পাল্টা হামলা দ্য কাউন্টার অ্যাটাক-এ প্রথমবারের মতো ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অমিত হাসানের সাথে কাজ করেন। তিনি তামান্না ও শাহনাজের সাথে মোতালেব হোসেনের অ্যাকশন ড্রামা শান্তির আগুনে স্ক্রিন শেয়ার করেছেন। নাগিন ইউনিভার্সের দ্বিতীয় কিস্তি নভেম্বরে মুক্তি পায়। মুনমুন এম সরকারের ফোক ফ্যান্টাসি 20 তো নাগিন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত এফআই মানিকের মেলোড্রামা ফুল নেব না অশ্রু নেব শাবনূর এবং আমিন খান সহ অভিনেতা ঈদুল ফিতরে মুক্তি পায়। 2001 সালের শুরুতে তিনি অ্যাকশন ড্রামা কোথায় ষষ্ঠীতে অভিনয় করেছিলেন। সে বছর তার দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত অ্যাকশন চলচ্চিত্র আজকের কেদার। পরবর্তীতে তার দুটি চলচ্চিত্র দুশ্মন দরদি এবং দুই নাগিন ঈদুল আজহায় মুক্তি পায়। মার্চের শেষ দিকে তিনি অ্যাকশন ড্রামা মেজাজ গরম ছবিতে হাজির হন। তার মে মাসে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন ফিল্ম হিম্মত এবং অ্যাকশন মসলা তার মে মাসে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন ফিল্ম হিম্মত এবং অ্যাকশন মসলা ঠেকাও মাস্তান অভিনেতারা তাদের অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন। জুন 2001 সালে তার 3টি চলচ্চিত্র, যার মধ্যে রয়েছে দেলোয়ার জাহান ঝন্টুর সাথে নারী কেন্দ্রিক চলচ্চিত্র বাপ বেটির যুদ্ধ সহ সাদিকা পারভিন পপি, আলমগীর এবং রাজ্জাক,
বাদল খন্দকারের অ্যাকশন, বিশ্ব বাটপার এবং আজিজুর রহমান বুলির রোমাঞ্চ ড্রামা বন্ধু যখন শত্রু মুক্তি পেয়েছে যথাক্রমে। তার ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত অ্যাকশন ড্রামা শিকারী পরের মাসে মুক্তি পায়। ওই বছরই আগস্টে মনোয়ার হোসেন দীপজল পরিচালিত অ্যাকশন ড্রামা ফিল্ম গণদুশ্মন সহ তার 3টি চলচ্চিত্র প্রথমবারের মতো মান্নার পাশাপাশি সাদিকা পারভিন পপি এবং মনোয়ার হোসেন দীপজল নিজে, সৈয়দ মুখলিসুর রহমানের অ্যাকশন নাটের গুরু এবং শাবনূরের সাথে তোজাম্মেল হক বকুলের রোমান্স নাচনেওয়ালি যথাক্রমে মুক্তি পায়। তার বছরের শেষ রিলিজ হয়েছিল দুবার, এফআই মানিকের রোমান্স ড্রামা দোকানদার বশর। রিয়াজ এবং শাবনূরের সাথে তার অভিনয় দর্শক এবং সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল। কিছু কিছু মানুষের জীবন নামের ছবির একটি গান ব্যাপক সাড়া পেয়েছিল, দর্শকদের কাছ থেকে এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং সর্বকালের হিট হয়ে ওঠে। এবে রহিমের নারীকেন্দ্রিক ডাকাতি চলচ্চিত্র ডাকু রানী সহ অভিনেতা সাদিকা পারভিন পপি, তিনি 2002 সালে এনায়েত করিমের অ্যাকশন যুদ্ধে যাব, শহীদুল আলম খোকনের অ্যাকশন ড্রামা মুখোশধারী দিয়ে শুরু করেন, যা জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক কাজী মোর্শেদ লিখেছেন। সহ অভিনেতা ছিলেন পারভেজ রুবেল, হুমায়ুন ফরিদি এবং সাদিকা পারভিন পপি এবং হিলাল। প্রযোজনা অ্যাকশন রোমান্স চলচ্চিত্র জুয়ারি পরিচালনা করেছেন একিউ খোকন, সাথে হেলাল খান নিজে এবং সাদিকা পারভিন পপি। হেলাল খান চলচ্চিত্রটির জন্য নেতিবাচক চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ফেব্রুয়ারি মাসে তার আরও 3টি ছবি মুক্তি পায়, যেগুলি হলো আনোয়ার চৌধুরী জীবনের অ্যাকশন পাগলা বাবা, অ্যাকশন ড্রামা বোবা খুনি শাহাদাত হোসেন বাদশাহ পরিচালিত এবং পিএ কাজলের অ্যাকশন ড্রামা ভণ্ড ওঝা। তার 2টি চলচ্চিত্র এপ্রিল মাসে মুক্তি পায় এবং মার্চে বিরতি দেয়, একটি আহমেদ নাসিরের উত্তেজিত এবং আরেকটি হলো আজিজ মোহাম্মদ ভাই প্রযোজিত ভয়ঙ্কর পরিণাম। পরিচালনা করেছেন মুস্তাফিজুর রহমান বাবু। পরের মাসে তিনি আবু সুফিয়ানের অ্যাকশন হিংসার পটনে দিলারাহানি পূর্ণিমা এবং হুমায়ুন ফরিদের সাথে জুটি বাঁধেন। জুলাই মাসে তিনি এনায়েত করিমের সাথে অ্যাকশন ড্রামা লোহার শিকলের সাথে জুটি বাঁধেন। খলনায়িকা অ্যাকশনে তিনি মুনমুনের সাথে আরেকটি নারী কেন্দ্রিক দেখা দিয়েছিলেন, নারী কেন্দ্রিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং এফআই মানিকের পারিবারিক নাটক স্ত্রীর মর্যাদাতে প্রথমবারের মতো মৌসুমীর সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন, যেটি আগস্ট মাসে একজন পুলিশ কর্মকর্তা হিসেবে অভিনয় করেছিলেন। তার 3টি চলচ্চিত্র মুক্তি পায় সেপ্টেম্বরে, সেগুলো হলো যথাক্রমে আবু মুসাদ্দিবুর নাটক মায়ার জিহাদ, শওকত জামিলের অ্যাকশন দস্যু এবং রোমান্স কমেডি পরে না চোখের পলক এবং রত্না কবির সুইটি পরিচালিত মোহাম্মদ হান্নান। তার পরের মাসে দুবার মুক্তি পায় আজাদি হাসনাত ফিরোজের রোমান্স সবার উপরে প্রেম সহ অভিনেতা শাবনূর ও ফেরদৌস আহমেদ এবং এনায়েত করিমের অ্যাকশন মরণ নিশান। শাহাদাত হোসেন লিটনের অ্যাকশন ও প্রিয়া তুমি কোথায়, যার নামকরণ করা হয়েছিল আসিক আকবরের গাওয়া একই নামের একটি গানের নামানুসারে, নভেম্বরে বিরতি সহ তার বছরের শেষ চলচ্চিত্র। 2003 সালে তিনি সাহসী মানুষ চাই প্রাণের মানুষ, যা সমালোচক ও দর্শকদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছিল এবং 2টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করেছিল। 2004 সালে তিনি নয়ন ভরা জল, আজকের সমাজ, বস্তির রানী সুরিয়া, রুখে দাঁড়াও এবং নষ্ট চলচ্চিত্রে অভিনয় করেন। ঈদুল ফিতরে তার 3টি ছবি মুক্তি পায়, তার মধ্যে মনোয়ার হোসেন খোকনের জীবনী ভিত্তিক ক্রাইম থ্রিলার ছবি খুনি শিকদার। বাংলাদেশের কুখ্যাত খুনি এরশাদ শিকদারের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছিল ছবিটি, যেখানে তিনি শাহজাহান শিকদারের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি তার মায়ের মৃত্যুর পর সাইকো হয়ে ওঠেন এবং তারপরে একের পর এক খুন করতে থাকেন এবং পরবর্তীকালে তিনি দেশের শীর্ষ সন্ত্রাসী এবং সিরিয়াল কিলারে পরিণত হন। যদিও চলচ্চিত্রটি বিভিন্ন সময় অশ্লীলতার জন্য
সমালোচিত হয়েছে, কিন্তু তার কেরিয়ারের অন্যতম সেরা অভিনয় হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তারপরে তার দুটি চলচ্চিত্র মুস্তাফিজুর রহমান বাবুর জাত, শত্রু এবং মন্তাজুর রহমান আকবরের লেডি অ্যাকশন ভিত্তিক চলচ্চিত্র বস্তির রানী সুরিয়া একই সাথে মুক্তি পায়। 2005 সালে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড স্থায়ীভাবে তার বস্তির রানী সুরিয়ার লাইসেন্স প্রত্যাহার করে এবং সারা বাংলাদেশে এর প্রদর্শন নিষিদ্ধ করে। যদিও ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল এবং বক্স অফিসে সুপারহিট হিসেবে ঘোষণা করা হয়েছিল। শাহিন সুমন জুটির দ্বারা পরিচালিত অ্যাকশন রোমান্টিক চলচ্চিত্র নষ্ট, যেটি পরিচালকের সাথে খানের মধ্যে প্রথম সহযোগিতা ছিল। তিনি রিয়াজ এবং পূর্ণিমার সাথে একই নির্দেশনায় তাদের চতুর্থ সহযোগিতায় বাধা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তার বছরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল সাহারার বিপরীতে শাহাদাত হোসেন লিটন পরিচালিত লালু কসাই। 2006 থেকে 2006 সালে তার 13টি চলচ্চিত্র মুক্তি পায় এবং সবকটি চলচ্চিত্রই বক্স অফিসে ব্যবসায়িকভাবে সফল হয় এবং সেই সাথে বছরের সেরা বিক্রিত চলচ্চিত্র হয়ে ওঠে। এই সাফল্যের ফলে তার বেতন 3 লাখ থেকে 6-7 লাখে উন্নীত হয়। বছরের শুরুতে তিনি দিলীপ বিশ্বাসের অ্যাকশন ড্রামা মায়ার মর্যাদাতে অভিনয় করেন, যেটিতে মান্না, মৌসুমী, শাবনূর, ববিতা, সোহেল রানা এবং হুমায়ুন ফরিদি অভিনয় করেছিলেন। তার পরবর্তী মুক্তি ছিল শাহিন সুমনের অ্যাকশন ভিত্তিক হটলাইন, তাদের পঞ্চম সহযোগিতায় রত্না কবির সুইটির বিপরীতে। তারপরে তিনি হাসিবুল ইসলাম মিজানের রোমান্স চলচ্চিত্র জন্মতে অভিনয় করেন, তাদের দ্বিতীয় সহযোগিতায় শাবনূর এবং জানার বিপরীতে। মে মাসে তার দুবার মুক্তিপ্রাপ্ত এপাই মানিকের অ্যাকশন ড্রামা কোটি টাকার কাবিন চলচ্চিত্রে তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেছিলেন। এতে রাজ্জাক, ফারুক, মনোয়ার হোসেন দীপজল, সুচরিতা সহ আরও অনেক তারকা অভিনয় করেছিলেন। নিশা সওদাগর ও সাদেক বাচ্চু ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয় এবং খান বিশ্বাসের প্রথম জুটি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই মাসে তার দ্বিতীয় মুক্তি ছিল শফি ইকবালের অ্যাকশন ফিল্ম 7 খুন মাফ, আমিন খান এবং নদীর সাথে। তার বছরের ষষ্ঠ মুক্তি ছিল এপাই মানিকের পারিবারিক নাটক ভিত্তিক পিতার আসনে বিপরীতে অপু বিশ্বাস এবং নিপুণ আক্তার, যেটিতে আমিন খান, রাজ্জাক, সুচরিতা, আলিরাজ, কাজী হায়াত এবং মনোয়ারের সাথে অভিনয় করেছিলেন হোসেন দীপজল। ছবিটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য নির্বাচিত হয়েছে। আগস্ট মাসে তার 3টি ছবি পরপর মুক্তি পায়। তারা আজাদি হাসানাত ফিরোজের লোক কল্পনায় শাবনূরের বিপরীতে, রসের বাইদানি বদিউল আলম খোকনের অ্যাকশন চলচ্চিত্র হিংস্র মানব নীরার বিপরীতে এবং এফআই মানিকের পারিবারিক নাটক চাচ্চু বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দিঘি। এটি বক্স অফিসে একটি বাণিজ্যিক সাফল্য ছিল এবং দিঘি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। অক্টোবরে তার দুবার মুক্তি পায়, সেগুলো হলো বদিউল আলম খোকনের অ্যাকশন ফিল্ম নিষ্পাপ কয়েদি শায়লার বিপরীতে এবং উত্তম আকাশের রোমান্স ফিল্ম ঢাকাইয়া পোলা বরিশাল্যা মাইয়া শাবনূরের বিপরীতে, যেটি আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছিল। ঢাকাইয়া পোলা ও বরিশাল্যা মাইয়া। নভেম্বর মাসে তিনি শাহাদাত হোসেন লিটনের রোমান্টিক অ্যাকশন নষ্ট ছাত্র সাহার এবং মিশা সওদাগরের সাথে। তারপরে তার বছরের শেষ মুক্তি ছিল এপাই মানিকের সাথে অ্যাকশন ড্রামা দাদিমা, যেটি তার 100তম চলচ্চিত্রে কাজ করেছিল। 2007 সালে এই বছরও তার 13টি ছবি মুক্তি পেয়েছে। কপাল ব্যতীত তার সমস্ত ছবি বাণিজ্যিকভাবে সফল হয়েছে এবং আগের বছরের মতোই বক্স অফিসে সুপারহিট হয়েছে। বছরের শুরুতে তিনি শাহিন সুমন অ্যাকশন প্রজেক্ট যমজে অভিনয় করেন, তাদের ষষ্ঠ সহযোগিতায় সাদিকা পারভিন পপির বিপরীতে, যেখানে খান প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন, যা বক্স অফিসে গড় পারফরমেন্স করেছিল। জুলাই মাসে তার দুইবার মুক্তি পায় জাকির হোসেন রাজুর নাটক স্বামীর
গানের সাথে অপু বিশ্বাস, সোহেল রানা ও ববিতা, এবং আজিজুর রহমানের কমেডি ভিত্তিক ডক্টর বাড়িতে জোনা, শাবনাজ এবং এটিএম শামসুজ্জামান সহ বেশ কয়েকজন অভিনয় করেছেন। এরপর তিনি অভিনয় করেন পিএ কাজলের নাট্য চলচ্চিত্র আমার প্রাণের স্বামীতে। ছবিটি বক্স অফিসে একমাত্র বাম্পার হিট এবং 2007 সালের সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি চলচ্চিত্র হয়ে ওঠে। বক্স অফিসে ছবিটির সাফল্যের পর তার বেতন বেড়ে 12 লাখ হয়ে যায়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক সেই সময়ে। যেখানে খান একজন প্রতিবাদী ব্যক্তি হিসেবে অভিনয় করেছিলেন, যা তাকে প্রথমবারের মতো সেরা অভিনেতার জন্য মেরিল প্রথম আলো ক্রিটিক্স চিক অ্যাওয়ার্ড জিতেছিল, এবং উত্তম আকাশের রোমান্টিক ট্র্যাজিক তুই যদি আমার হতিরে, সেখানে খান মৌসুমীর সাথে জুটি বেঁধেছিলেন। প্রথমবার 14 অক্টোবর তার 5টি চলচ্চিত্র একই দিনে মুক্তি পায়। যথাক্রমে সেগুলি হলো উত্তম আকাশের আরেকটি অ্যাকশন দানব শান্তনু, যার বিপরীতে সাদিকা পারভিন পপি, যেটি বক্স অফিসে গড় পারফর্ম করেছে। পূর্ণিমা ও ববিতার সাথে জাকির হোসেন রাজুর নাটক মা আমার স্বর্গ, সোহানুর রহমান সোহানের রোমান্স চলচ্চিত্র কথা দাও সাথী হবে অপু বিশ্বাসের বিপরীতে, যেটি ছিল খান ও পরিচালকের মধ্যে দ্বিতীয় সহযোগিতা। অপু বিশ্বাসের বিপরীতে শফি ইকবালের রোমান্স ভিত্তিক তোমার জন্য মরতে পারি হাসিবুল ইসলাম মিজানের শেষ প্রজেক্ট রোমান্টিক ট্র্যাজিক কপাল, মাহফুজ আহমেদ, শাবনুর, মৃদুল আহমেদ রেসির সাথে কাজ করে, যা বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। ওই মাসেই আরও 3টি ছবি মুক্তি পেয়েছে। ওই মাসেই আরও 3টি ছবি মুক্তি পেয়েছিল। শাবনুরের বিপরীতে এমবি মানিকের রোমান্টিক কত প্রেম, শাহিন সুমনের অ্যাকশন এক বুক জ্বালা, মৌসুমী ও ফেরদৌস আহমেদ এবং অপু বিশ্বাসের বিপরীতে শাহাদাত হোসেন লিটনের রোমান্টিক কাবিন নামা। 2008 সালে শাকিব খান 16টি ছবিতে অভিনয় করেছিলেন, যা তার কেরিয়ারে একটি ক্যালেন্ডার বছরে 3য় সর্বোচ্চ সংখ্যক মুক্তি। তার প্রথম মুক্তি ছিল ওয়াজেদ আলী বাবলুর অ্যাকশন প্রজেক্ট রাজধানী রাজার বিপরীতে সাবরিনা সুলতানা কেয়া। তার পরবর্তী মুক্তি ছিল মোহাম্মদ হান্নানের রোমান্স ভিত্তিক টিপ টিপ বৃষ্টি শাবনুরের বিপরীতে। এপ্রিল মাসে তিনি যথাক্রমে 3টি চলচ্চিত্রে অভিনয় করেন। সেগুলি হল ওয়াকিল আহমেদের রোমান্টিক অ্যাকশন ভালোবাসার দুশ্মন মান্না এবং শাবনুরের সাথে, শাহিন সুমনের রোমান্টিক মেলোড্রামা সন্তু আমার অহংকার, শান্তনু আমার অহংকার বিপরীতে অপু বিশ্বাস এবং রত্নকবির, এবং শাহাদাত হোসেন লিটনের রোমান্টিক ছবি তুমি স্বপ্ন, শাহাদাত হোসেন লিটনের রোমান্টিক ছবি তুমি ডেকো না তুমি স্বপ্না ও অপু বিশ্বাসের বিপরীতে। তারপর মে মাসে তিনি FI মানিকের রোমান্স বিয়ার প্রস্তাবে নায়করাজ রাজ্জাক এবং দিলারা হানিফ পূর্ণিমার সাথে অভিনয় করেন। তার পরবর্তী প্রজেক্ট ছিল বদিউল আলম খোকনের রোমান্টিক অ্যাকশন প্রিয়া আমার প্রিয়া, যেটিতে তিনি সাহারার বিপরীতে অসতর্ক মনোভাবের সাথে একজন কলেজ ছাত্রের চরিত্রে অভিনয় করেছিলেন। খানের কথোপকথন এবং শব্দগুচ্ছের ব্যবহার অনেক কমিশনার অনেক হবে, কিন্তু হৃদয় এখানেই থাকবে। আমি কর্মকর্তা লোকাল, শহরে অনেক কমিশনার আসবেন যাবেন, কিন্তু হৃদয় এখানে থাকবে। আমি এখানকার স্থানীয়। দর্শকদের কাছে জনপ্রিয় ছিলেন। ছবিটি মুক্তি পাওয়ার পর খান অল্প সময়ের মধ্যে ব্যাপক খ্যাতি অর্জন করেন এবং বিপুল সংখ্যক ফ্যান ফলোয়িং অর্জন করেন। শুধু তাই নয়, খানের বিপরীতে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান সাহারা। এছাড়াও খানের পারিশ্রমিক বেড়েছে
20 গুণ। তিনি মেরিল প্রথম আলো পুরস্কার, লাক্স, চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ডস এবং সেরা অভিনেতার জন্য বিজেএফপি পারফরমেন্স অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার জয়লাভ করেছেন। চলচ্চিত্রটি বক্স অফিসে 150 মিলিয়ন টাকা আয়ের সাথে বক্স অফিসে সর্বকালের ব্লকবাস্টার, যা বাংলাদেশি সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়। ওই একই মাসে তার 5টি চলচ্চিত্র মুক্তি পায়, যথাক্রমে সেগুলি হলো এফ.আই. মানিকের রোমান্টিক নাটক আমাদের ছোট সাহেব, অপু বিশ্বাস এবং সাহারার বিপরীতে, রোমান্স যদি বউ সাজগো, যেটি এফ.আই. মানিক দ্বারা পরিচালিত হয়েছিল। তাকে শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাচসাস পুরস্কার জয়লাভ করেছিলেন। জাকির হোসেন রাজুর রোমান্স মনে প্রাণে আছো তুমি, যেটি ভালো অভিনয় করে এবং হিট হয়ে যায় বক্স অফিস। মনোয়ার খোকন পরিচালিত আরেকটি রোমান্স সিনেমা ছিল হৃদয় আমার নাম, তার প্রথম অভিনেত্রী ইরিন জামানের সাথে, যেটি তাদের দ্বিতীয় সহযোগিতা। এবং নায়করাজ রাজ্জাক, শাবনূর এবং রুমান খানের সাথে পিএ কাজলের রোমান্টিক মেলোড্রামা 1 টাকার বউ চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসায়িকভাবে সফল হয় এবং 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একটি মেরিল প্রথম আলো পুরস্কার এবং শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তার ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড সহ বেশ কিছু প্রশংসা অর্জন করে। বছরের শেষ মাসে তার অভিনীত 4টি ছবি একসঙ্গে মুক্তি পায়, যথাক্রমে অপু বিশ্বাসের সাথে শাহীন সুমনের রোমান্স তুমি আমার প্রেম, সোহানুর রহমান সোহানের তৃতীয় যৌথ প্রণয় চলচ্চিত্র আমার জান আমার প্রাণ, শাহাদাত হোসেন লিটনের রোমান্স তোমাকে বউ বানাবো, শাবনূর ও রাজকুমারের সাথে, এবং শাবনূর ও আমিন খানের সাথে শাহীন সুমনের রোমাঞ্চ সমাধি রঙিন। 2009 সালে এই বছরেও তার 17টি চলচ্চিত্র মুক্তি পায়, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ সংখ্যা। তার বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল শাহাদাত হোসেন লিটনের অপু বিশ্বাস নায়করাজ এবং হুমায়ুন ফরিদের সাথে মেলোড্রামা মিয়াবাড়ির চাকর। তার পরবর্তী রিলিজ ছিল শাহীন সুমনের রোমান্টিক অ্যাকশন জনম তোমার জান। অপু বিশ্বাসের বিপরীতে শাহ মোহাম্মদ সংগ্রামের সাথে তার পরবর্তী সহযোগিতা শাবনূর এবং সাহারার সাথে রোমান্স বলবো কথা বাসর ঘরে। ছবিটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এবং বক্স অফিসে ভালো অভিনয় করেছে এবং 2009 সালের একটি সফল চলচ্চিত্রে পরিণত হয়েছে। শাবনূর এই চলচ্চিত্র অভিনয়ের জন্য 12তম মেরিল প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জয়লাভ করেন, যখন খান এবং কনক চাপাও 2টি বিভাগে মনোনয়ন পেয়েছেন। জুন মাসে তার 2টি ছবি মুক্তি পায়, যখন খান এবং কনক চাপাও 2টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। জুন মাসে তার 2টি ছবি মুক্তি পায়, সেগুলো হলো শাহীন সুমনের রোমান্স কমেডি বিয়ে বাড়ি রুমানা খান এবং নায়করাজ রাজ্জাকের সাথে, এবং সাহারার সাথে এম.বি. মানিকের অ্যাকশন প্রেম কয়েদি। জুলাই মাসেও তার 2টি ছবি মুক্তি পায়, সেগুলো হলো শাহীন সুমনের মেলোড্রামা মন জানতে হৃদয় সেখানে, মন যেখানে হৃদয় সেখানে, অপু বিশ্বাস, নীরব হোসেন এবং রত্না কবির সুইটি, এবং শাবনূর এবং রোমানা খানের সাথে পিএ কাজলের রোমাঞ্চ স্বামী স্ত্রীর ওয়াদা। ছবিটি দর্শক এবং সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে।
এবং তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করেছে। সেপ্টেম্বর একই দিনে তার 5টি ছবি মুক্তি পায়, যথাক্রমে সেগুলি হলো এমবি মানিকের রোমান্স, জান আমার জান, শফি ইকবালের আরেকটি রোমান্স, ও সাথীরে, শাহাদাত হোসেন লিটনের রোমান্স কমেডি বলো না কবুল, অপু বিশ্বাসের সাথে এফআই মানিকের মেলোড্রামা মায়ের হাতে বেহেশতের চাবি, মনোয়ার হোসেন দীপজল ও আনোয়ারা এবং রাজু চৌধুরীর পারিবারিক নাটক সাহেব নাম গোলামে অভিনয় করেছেন মৌসুমী সাহারা, নীরব হোসেন, মৃদুল আহমেদ রেসি। পরে তিনি মোহাম্মদ হোসেন জ্যামির সাথে প্রেম ভালোবাসার লাল গোলাপে অপু বিশ্বাস এবং পূর্ণিমার সাথে কাজ করেন। বছরের শেষ মাসে তার 4টি চলচ্চিত্র মুক্তি পায়, সেগুলি যথাক্রমে এফআই মানিক পরিচালিত রোমান্টিক নাটক সবার উপরে তুমি, যেখানে তিনি প্রথমবারের মতো ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় অভিনয় করেছিলেন। এই প্রথম তার বিপরীতে দেখা গেল ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। ছবিটি আমার ভাই আমার বোন শিরোনামে পরের বছর ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায়। প্রায় 7 বছর পর 2017 সালে অ্যাঞ্জেল ডিজিটালের ব্যানারে হ্যালো জিন্দেগি নামে ছবিটি হিন্দিতে মুক্তি পায়। উত্তম আকাশের রোমাঞ্চ ভালোবাসা, দিবি কিনা বল, শাহিন সুমনের অ্যাকশন থ্রিলার মনে বড় কথা, অপু বিশ্বাস, সাবরিনা সুলতানা কেয়া এবং নীরব হোসেন এবং জাকির হোসেনের 4টি প্রজেক্টের সঙ্গে বিদ্যা সিনহা সাহা মিমের বিপরীতে অমর প্রাণের প্রিয়া, যেটি বক্স অফিসে ভালো অভিনয় করেছিল এবং বাংলাদেশে 2009 সালে সফল চলচ্চিত্রে পরিণত হয়েছিল। প্রাথমিকভাবে এর সাউন্ড ট্র্যাক এবং কোরিওগ্রাফির জন্য বিখ্যাত, ছবির সবকটি গানই জনপ্রিয় এবং দর্শকদের কাছে হিট হওয়ার পাশাপাশি গানটি কি জাদু করেছো বলো না 1 বছরের জন্য হিট গানের তালিকায় ছিল। এটি একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করে এবং মেরিল প্রথম আলো পুরস্কারগুলিতে তার সেরা অভিনেতার মনোনয়ন সহ অসংখ্য বিভাগে মনোনীত হয়েছিল এবং সেই সাথে তাকে সিজেএফবি পারফরমেন্স পুরস্কার অর্জন করে। পরের বছর 2010 সালে তিনি শাহাদাত হোসেন পরিচালিত বলো না তুমি আমার, প্রেম মানে না বাধা, টপ হিরো, টাকার চেয়ে প্রেম বড়, জীবন মরণের সাথী, প্রেমে পড়েছি, চেহারা, ভণ্ড 2, প্রেমিক পুরুষ, জীবন মরণের সাথী চলচ্চিত্রে অভিনয় করেন। আর হে প্রেম হে ভালোবাসা তিনি অপু বিশ্বাস ও রুমানা খানের বিপরীতে জাকির হোসেন রাজু পরিচালিত রোমান্টিক প্রতিশোধমূলক চলচ্চিত্র ভালোবাসলে ঘর বাঁধা যায় না সূর্য নামে একজন স্বাধীন যুবকের ভূমিকায় অভিনয় করেন। ছবিটি অত্যন্ত সফল সমালোচক ও বাণিজ্যিকভাবে এবং 1 নম্বর শাকিব খানের পর 2010 সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়। এটি 7টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 5টি বাচসাস পুরস্কার এবং 2টি মেরিল প্রথম আলো পুরস্কারের পাশাপাশি একটি মনোনয়ন সহ অসংখ্য প্রশংসা জয়লাভ করে এবং খান প্রথমবারের মতো মেরিল প্রথম আলো পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এই বছরের ঈদুল ফিতরে তিনি আরও অভিনয় করেছেন নাম্বার 1 শাকিব খান, চাচ্চু আমার চাচ্চু এবং নিঃশ্বাসে আমার তুমি। বদিউল আলম খোকন পরিচালিত শাকিব খানের নাম্বার 1 চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসায়িকভাবে সফলতা এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তিনি বিনোদন বিচিত্রা পুরস্কার 2010, ইউরো সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডস 2010, ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ডস 2011 এবং বাবিসাস অ্যাওয়ার্ডস
2010 সহ চলচ্চিত্রের জন্য অসংখ্য প্রশংসা জয়লাভ করেছেন। চাচ্চু 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 পরিচালনায় অভিনয় করেছেন। চাচা ভাতিজি হিসেবে প্রার্থনা ফারদিন দিঘির বিপরীতে, যেটি শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে তার তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিল, এবং বদিউল আলম খোকন পরিচালিত নিঃশ্বাসে আমার তুমি বক্স অফিসে একটি হিট ছবি ছিল এবং 2010 সালে সর্বোচ্চ আয়ের একটি ছিল। এটি 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করে। 3টি ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। 3টি ছবি বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। তিনি পুনরায় মিলিত হন সোহান রোমান্স, পরাণ যায় জলিয়ারে, দিলারা হানি, পূর্ণিমা, রুমানা খান, নাসিমা আক্তার নদী, এটিএম শামসুজ্জামান এবং মিশা সওদাগর সহ একটি সমন্বিত কাস্ট সহ, যা ছিল বছরের অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র। 2011 থেকে 2015 বলিউড অভিনেতাদের দ্বারা তাদের পলিশ লুক এবং 6 প্যাক অ্যাপস দিয়ে বেশ কটি হাইপ তৈরি করা হয়েছে। তাই আমাদের দর্শকরা এই দেশের অভিনেতাদের কাছ থেকে একই দাবি করছেন। আমি তাদের ইচ্ছাকে সম্মান করি এবং তাই আমি আমার শরীর তৈরিতে মনোনিবেশ করছি, আরও পাতলা এবং বজায় রাখা। ঢাকা ট্রাইবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্রে তার চরিত্র সম্পর্কে বলেন শাকিব খান। 2011 সালে খান সোহানুর রহমান সোহান পরিচালিত কোটি টাকার প্রেমে অভিনয় করেন। মালেক আফসারি পরিচালিত মনের জ্বালা ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। তিনি প্লেব্যাক গায়ক হিসেবে প্রথমবারের মতো চলচ্চিত্রে একটি গান গেয়েছিলেন, যার শিরোনাম ছিল আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায়। কিং খান পরিচালিত মোহাম্মদ হোসেন জ্যামি, যেটিতে অপু বিশ্বাস এবং লামিয়া মিমো তার বিপরীতে অভিনয় করেছেন, এটি বছরের সবচেয়ে সফল চলচ্চিত্র হয়ে উঠেছে এবং তিনি সেরা অভিনেতাদের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার এবং CJFB পারফরমেন্স পুরস্কার জয়লাভ করেন। তিনি শাহাদাত হোসেন লিটন পরিচালিত অপু বিশ্বাসের বিপরীতে কমেডি ড্রামা ফিল্ম আদরের জামাইতে অভিনয়ের মাধ্যমে মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচকদের পছন্দ বিভাগে সেরা অভিনেতার জন্য মনোনীত হন। 2012 সালের ঈদ উল ফিতরে তিনি শাহিন সুমন পরিচালিত টাইগার নাম্বার 1-এ অভিনয় করেন এবং প্রথমবার নেতিবাচক চরিত্রে অভিনয় করেন। অর্চি অতন্দ্রিলা এর মতে মূলধারা বাংলাদেশি চলচ্চিত্রগুলি সর্বদা কেন্দ্রীয় নায়কের উপর ভিত্তি করে যেখানে মহিলা চরিত্রগুলি নায়কের কাজের পরিপূরক হিসেবে থাকে। তিনি লিখেছেন যে শাকিব খানের অন্যান্য চলচ্চিত্রের শিরোনামের মতো টাইগার নাম্বার 1 শিরোনামটি বোঝায় যে গল্পগুলি কেবলমাত্র নায়কের উপর নির্ভর করে, যিনি কর্মের কেন্দ্রবিন্দু। মোহাম্মদ হোসেন পরিচালিত বস নাম্বার 1 এবং শাহ আলম কিরণ পরিচালিত মাটির ঠিকানা তার অভিনয়ের মাধ্যমে বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং মেরিল প্রথম আলো পুরস্কার জয়লাভ করে। এই বছরে তিনি শাহিন সুমন পরিচালিত কে আপন কে পর ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেন। 2012 সালে তিনি আই লাভ ইউ, সে আমার মন কেড়েছে, 100% লাভ, বুক ফাটে তো মুখ ফাটে না, 1 টাকার দেনমোহর, মাই নেম ইজ সুলতান, ডান নাম্বার 1, খোদার পরে মা এবং ঢাকার কিং এ অভিনয় করেন। তিনি 2013 সালে সাহারার বিপরীতে বদিউল আলম খোকন তিনি 2013 সালে সাহারার বিপরীতে বদিউল আলম খোকন পরিচালিত ডন নাম্বার 1-এ অভিনয়ের মাধ্যমে সমালোচকদের পছন্দের বিভাগে সেরা অভিনেতার জন্য মেরিল প্রথম আলো পুরস্কার জয়লাভ করেছিলেন, যা রাঘব লরেন্স পরিচালিত তেলেগু ভাষার চলচ্চিত্র ডন 2007-এর রিমেক, যার সাথে তিনি নিজে অভিনয় করেছিলেন। নাগার্জুন এবং অনুষ্কা শেট্টি, যার সাথে তিনি নিজে অভিনয় করেছিলেন,
তারা ছিলেন নাগার্জুন এবং অনুষ্কা শেঠি। 100% লাভ, বুক ফাটে তো মুখ ফাটে না ছবিতে তিনি অপু বিশ্বাস এবং রুমানা খানের বিপরীতে অভিনয় করেছিলেন, যেটি 2010 সালের তেলুগু ফিল্ম বৃন্দাবনমের রিমেক, যা ভামসি পাইদীপলি পরিচালিত। এনটিআর জুনিয়র, কাজল আগারওয়াল এবং সামান্তা রুথ প্রভু। চলচ্চিত্রটি বক্স অফিসে খুব ভালোভাবে শুরু করে এবং একটি সুপারহিট ঘোষণা করা হয় এবং 2012 সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে। তিনি শাহিন সুমন জুটির দ্বারা পরিচালিত সাহারার বিপরীতে খোদার পরে মা-তেও অভিনয় করেছিলেন এবং অভিনয় করেছিলেন মুন্নার ভূমিকায়, এবং মায়ের ভূমিকায় অভিনয় করেছেন প্রবীণ অভিনেত্রী ববিতা। চলচ্চিত্রটি ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এবং একটি সুপারহিট হিসেবে ঘোষণা করেছে এবং 2012 সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়েছিল এবং 2014 সালে 37তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার জন্য তার দ্বিতীয় জাতীয় পুরস্কার সহ বেশ কয়েকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করে। ছবিতে তার অভিনয় এছাড়াও এই বছর খান, যিনি রেকর্ড সংখ্যক পারিশ্রমিকের অধিকারী, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়ে সর্বশেষ চমক সৃষ্টি করেছিলেন। পরের বছরের শুরুতে তিনি অস্পৃশ্য ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস দেবদাস অবলম্বনে নির্মিত রোমান্টিক ড্রামা ফিল্ম দেবদাসে অভিনয় করেন। চলচ্চিত্রটি 1900 দশকের গোড়ার দিকে সেট করা হয়েছে এবং খানকে অনুসরণ করেছেন দেবদাস মুখার্জি, একজন ধনী আইন স্নাতক যিনি 13 বছর পর কলকাতা থেকে ফিরে আসেন তার শৈশব প্রেমিকা পারুকে বিয়ে করার জন্য, যার চরিত্রে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস। যাই হোক, তার নিজের পরিবারের দ্বারা এই বিবাহের প্রত্যাখ্যান তার বংশকে মদ্যপানে উদ্দীপিত করে, যা শেষ পর্যন্ত তার মানসিক অবনতির দিকে নিয়ে যায় এবং তিনি মৌসুমী অভিনীত একজন গণিকা চন্দ্রমুখীর কাছে আশ্রয় চান। প্রবীণ পরিচালক চাষী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রটি এবং 1982 সালে একই পরিচালকের দেবদাস চলচ্চিত্রের পুনর্নির্মাণ। এটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া এবং বক্স অফিসে একটি ভালো ওপেনিং পেয়েছে এবং 38তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেশ কয়েকটি পুরস্কার জয়লাভ করেছিল। কেবল তাই নয়, 16তম মেরিল প্রথম আলো পুরস্কারে একটি বিভাগে মনোনীত হয়েছে। এরপর এফ.আই. মানিক পরিচালিত জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার ছবিতে তার বিপরীতে অভিনয় করেন পূর্ণিমা। 35 বছর পর বাংলাদেশের 3 জনপ্রিয় তারকা রাজ্জাক, সোহেল রানা ও আলমগীর একসঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন। এটি বক্স অফিসে সফলও হচ্ছে এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হচ্ছে। এছাড়াও তিনি বদিউল আলম খোকন পরিচালিত নিঃস্ব মুন্না চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। ছবিটি মিশ্র পর্যালোচনা পেয়েছে এবং বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তারপর তিনি একই পরিচালকের রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র মাই নেম ইজ খানের সাথে অপু বিশ্বাসের বিপরীতে কাজ করেন। ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়াও পেয়েছে। তা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে ব্যবসায়িকভাবে সফল হয় এবং বাংলাদেশের 2013 সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে একটি হয়ে ওঠে। একই বছরে মাহিয়া মাহি তার বিপরীতে অভিনয় করেন পি.এ. কাজল পরিচালিত ভালোবাসা আজকাল চলচ্চিত্রে। এটি ছিল খান এবং জাজ মাল্টিমিডিয়া এবং খান ও মাহির মধ্যে প্রথম সহযোগিতামূলক চলচ্চিত্র। ফিল্মটি বেশিরভাগই সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এবং বক্স অফিসে সুপারহিট হিসেবে ঘোষণা করেছে এবং শিকারী 2016 সালে
পর্যন্ত এটি জাজ মাল্টিমিডিয়া প্রযোজনার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। বছরের মাঝামাঝি তিনি উত্তম আকাশ পরিচালিত ঢাকা টু বোম্বেতে অভিনয় করেন। ছবিটি নেতিবাচক পর্যালোচনায় মুক্তি পায় এবং বক্স অফিসে ব্যর্থ হয়। বছরের শেষের দিকে তিনি শফিউদ্দিন শফি পরিচালিত তার 200তম চলচ্চিত্র পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী তে অভিনয় করেন, যেখানে তার বিপরীতে জয়া আহসান এবং আরিফিন শুভ অভিনয় করেন। প্লেব্যাক গায়ক হিসেবে চলচ্চিত্রে দ্বিতীয়বারের মতো ও প্রিয় আমি তোমার হতে চাই শিরোনামের একটি গান গেয়েছেন তিনি। চলচ্চিত্রটি প্রধান সমালোচনামূলক সাফল্যের জন্য উন্মুক্ত হয় এবং অসংখ্য প্রশংসা অর্জন করে। এটি 6টি মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন পেয়েছে, যেখানে খান জয় শিকদারের প্রতিকৃতির জন্য সেরা অভিনেতা এবং আহসান সেরা অভিনেত্রী পুরস্কার জয়লাভ করেছিল। চলচ্চিত্রটি 2013 সালে সবচেয়ে দীর্ঘ প্রেক্ষাগৃহে চলছিল, বক্স অফিসে 100 দিনের বেশি সময় পূর্ণ করেছিল। চলচ্চিত্রটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার ছিল এবং 2013 সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে। চলচ্চিত্রটির ব্যবসায়িক সাফল্যের পর 2016 সালে পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী শিরোনামের একটি সিকুয়েল মুক্তি পায়। তিনি অভিনয় করেন মালেক আফসারির 22তম প্রজেক্ট ক্রাইম থ্রিলার ফুল অ্যান্ড ফাইনাল আইপিএস রোমিও চরিত্রে ববি হকের বিপরীতে প্রথমবারের মতো সহযোগিতা। চলচ্চিত্রটি বক্স অফিসে ভালো পারফর্ম করে এবং সুপারহিট হয় এবং সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করে। দ্য ডেইলি স্টারের জিয়া নাজমুল ইসলাম দাবি করেছেন, শাকিব খান তার স্বাভাবিক শাকিব স্টাইলেই তার চরিত্রে অভিনয় করেন। তিনি টেবিলে নতুন কিছু আনতে পারেননি। তিনি আর উল্লেখ করেছেন, সব বিষয় বিবেচনা করে শাকিব খানের জনপ্রিয়তা এবং ববির আকর্ষণের সুবিধার জন্য ফুল এবং ফাইনাল করা হয়েছে। এছাড়াও তিনি রাকিবুল ইসলাম রাকিবের রোমান্টিক নাটক প্রেমিক নাম্বার 1-এ একটি সমন্বিত কাস্ট ভেঞ্চারে অভিনয় করেন। ছবিটি ইতিবাচক রিভিউতে মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে ভালো পারফর্ম করেছে। আদনান আহমেদ ডেইলি স্টারে লিখেছেন যে আবারও আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি মোহনীয় প্রেমিক ছেলের চরিত্রটি তিনি ধারাবাহিকে নিজের করে নিয়েছেন। আবারও আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি মোহনীয় প্রেমিক ছেলে চরিত্রটি তিনি ধারাবাহিকে নিজের করে নিয়েছেন। 2014 সালের শুরুতে তিনি ফেরদৌস আহমেদ এবং মনোয়ার হোসেন দীপজলের সাথে পিএ কাজলের অ্যাকশন লালটু কসাইতে অভিনয় করেছিলেন, যা বক্স অফিসে বোমা ছিল। তার বছরের দ্বিতীয় রিলিজ ছিল ইফতেখার চৌধুরীর চতুর্থ পরিচালনায় নির্মিত ক্রাইম থ্রিলার রাজত্ব ববি হকের বিপরীতে, যেখানে তিনি একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছিলেন। এটি ছিল খানের এবং ইফতেখার চৌধুরীর মধ্যে প্রথম সহযোগিতামূলক চলচ্চিত্র। চলচ্চিত্রটি হিট হয়ে ওঠে এবং সমালোচনামূলকভাবে ইতিবাচক পর্যালোচনা পায় এবং তার অভিনয় সমালোচকদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়। বাংলা মুভি ডাটাবেজের সৈয়দ নাজমুস সাকিব দাবি করেন, পুরো ছবিটি একাই টেনে এনেছেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, পুরো ছবিতে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, এটি শুধুমাত্র একজনের অভিনয়ের কারণে ক্ষমা করা যেতে পারে, তিনি শাকিব খান। তিনি বদিউল আলম খোকনের সাহসী প্রেমিকে রাজা চরিত্রে অভিনয় করেন। 2006 সালে ভূপেথি পান্ডিয়ানের কমেডি ড্রামা ফিল্ম থিরুভিলাইয়াডাল আরামবামের রিমেক। ফিল্মটি ব্যাপক সাড়া পেয়েছিল এবং কিছু
নামী প্রেক্ষাগৃহে রেকর্ড ব্রেকিং বিক্রিতে অবদান রাখে বলে জানা যায়। মে মাসের শুরুতে তিনি রোমান্টিক নাটক ভালোবাসা এক্সপ্রেস এ শফিউদ্দিন শফির সাথে জুটি বাঁধেন। মে মাসের শেষের দিকে তিনি আবার শফিউদ্দিন শফির সাথে অ্যাকশন ড্রামা ফান দ্য ট্র্যাপ এ জুটি বেঁধেছিলেন, যেখানে আঁচলের সাথে প্রথম সহযোগিতামূলক চলচ্চিত্র ছিল। ছবিটি সারা বছর আলোচিত হলেও বক্স অফিসে ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। তারপর তিনি তার নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস প্রতিষ্ঠা করেন এবং তার কোম্পানির ব্যানারে বদিউল আলম খোকন পরিচালিত হিরো দ্য সুপারস্টার চলচ্চিত্রটি নির্মাণ করেন, যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন। আর তার সঙ্গে অভিনয় করেছেন অপু বিশ্বাস, ববি, ববিতা ও নূতন। ছবিটি ঈদ উল ফিতর উপলক্ষে 120টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, রেকর্ড সংখ্যা ধরা হয়েছিল। এটি বক্স অফিসে ব্যাপক বাণিজ্যিক সাফল্য অর্জন করে। ছবিটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এবং তার অভিনয় সমালোচকদের দ্বারাও প্রশংসিত হয়েছে। দ্য ডেইলি স্টারের আব্দুল্লাহ আল আমিন রুবেল উল্লেখ করেছেন যে শাকিব খান চলচ্চিত্রে তার চরিত্রটিকে ধরে রাখার জন্য আরও একটি দুর্দান্ত কাজ করেছেন। হিরো দ্য সুপারস্টার নিজেই নায়ক শাকিব খান সম্পর্কে তিনি উভয় চরিত্রই নিখুঁতভাবে চিত্রিত করেছেন। চলচ্চিত্রটির জন্য তিনি 2015 সালে শ্রেষ্ঠ অভিনেতার জন্য মেরিল প্রথম আলো পুরস্কার জয়লাভ করেছিলেন। তার 3টি চলচ্চিত্র ঈদ উল ফিতরে মুক্তি পায়, যার সবকটি বক্স অফিসে সফল হয়েছিল। প্রথমটি হলো ওয়াজেদ আলী সুমনের প্রথম একক পরিচালনা হিটম্যান, যা ছিল তামিল ভাষার চলচ্চিত্র। ভেট্টাই 2012 এর অফিসিয়াল রিমেক। চলচ্চিত্রটি মিশ্র পর্যালোচনা লাভ করে এবং বিভিন্ন অফিসিয়াল রিমেক যা ছিল তামিল ভাষার চলচ্চিত্র ভেট্টাই 2012 এর অফিসিয়াল রিমেক চলচ্চিত্র। এই ছবিটি মিশ্র পর্যালোচনা লাভ করে এবং বিভিন্ন পর্যালোচনার সম্মুখীন হয়, যদিও এটি 2014 সালে সর্বোচ্চ আয়কারী সিনেমা। আরেকটি ঈদ উদ্যোগ ছিল ওয়াকিল আহমেদের রোমান্টিক অ্যাকশন সেরা নায়ক, বক্স অফিসে 50% সংগ্রহের সাথে 2014 সালের তৃতীয় বাণিজ্যিক সাফল্য। এছাড়াও তিনি অভিনেতা ফেরদৌস আহমেদ প্রযোজিত এক কাপ চা এবং জাকির হোসেন রাজু পরিচালিত দবির সাহেবের গান অতিথি চরিত্রে অভিনয় করেন। 2015 সালে তিনি সোহেল আরমানের প্রথম প্রজেক্ট রোমান্টিক যুদ্ধভিত্তিক নাটক চলচ্চিত্র এই তো প্রেমে প্রথমবারের মতো আফসানা আরা বিন্দুর বিপরীতে অভিনয় করেন। ছবিটি বক্স অফিসে ভালো পারফর্ম করেছে এবং সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তিনি 2016 সালে সেরা অভিনেতার জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনীত হন। তিনি পরিমণির বিপরীতে এস.এ. হক অলিভ পরিচালিত আরও ভালোবাসা তোমার ছবিতে অভিনয় করেছিলেন এবং তার ক্যারিয়ারে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করেছিলেন। ছবিতে নিজের চরিত্রে অভিনয় করেছেন। এটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এবং এর বাজেট বিবেচনা করে চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসায়িক সাফল্য পেয়েছে। তার পরবর্তী প্রকল্প এ পাইমানিকের 2 পৃথিবী এই বছরের ঈদ উল ফিতরের আগে মুক্তি পায়। 2015 সালের ঈদ উল ফিতরে তিনি শাহিন সুমনের প্রজেক্ট লাভ ম্যারেজে অভিনয় করেন। চলচ্চিত্রটি বক্স অফিসে ভালোর জন্য উন্মুক্ত হয় এবং তার কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এবং তার অভিনয়, বিশেষ করে তার ঢাকাইয়া উচ্চারণ, সমালোচকদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছে। দ্য ডেইলি স্টারের
মোহাইমিনুল ইসলাম উল্লেখ করেছেন যে ঐতিহ্যবাহী সাদা পাঞ্জাবি লুঙ্গি এবং তার নিখুঁত ঢাকায়া উচ্চারণে সজ্জিত শাকিব খানের সাথে সিনেমাটি বিনোদনের একটি দৃঢ় উৎস। কিছু সিকোয়েন্সের অযৌক্তিকতা সত্ত্বেও অভিনেতা হিসেবে তার প্রতিভা উজ্জ্বল হয়, পুরান ঢাকা থেকে শ্যামলী যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করার মতো। তানভীর তার এক দৈনিক ইত্তেফাকে আরও উল্লেখ করেছেন, বিশেষ করে শাকিব খানের প্রবেশের পর তিনি যেভাবে খাঁটি ঢাকায় উচ্চারণে অনবদ্য অভিনয় করছেন তার অভিনয় প্রশংসনীয়। তার পরবর্তী প্রজেক্ট রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র রাজাবাবু বদিউল আলম খোকন পরিচালিত দ্য পাওয়ার ঈদুল আজহায় মুক্তি পায়, যেখানে তিনি অপু বিশ্বাস ও ববির বিপরীতে নাম ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি 152টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, যা সেই সময়ের যে কোনো বাংলাদেশি চলচ্চিত্রের জন্য একটি রেকর্ড সংখ্যা ছিল। ছবিটি বক্স অফিসে সফল হয়েছিল এবং সমালোচকদের প্রশংসা লাভ করেছিল। 2016 থেকে 2020 এর শুরুতে তিনি কমেডি রাজা ফর 20 উত্তম আকাশের সাথে সহযোগিতা করেছিলেন, যেখানে তিনি একজন শিল্পী চরিত্রে অভিনয় করেছিলেন। একই বছর এপ্রিলে তিনি পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী 2 একজন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেন। এছাড়াও 2016 সালে তার 3টি ছবি একই সাথে মুক্তি পায়, শিকারী, মেন্টাল এবং সম্রাট। দ্য কিং ইজ হিয়া। তিনি চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে মেরিল প্রথম আলো পুরস্কার এবং সেরা অভিনেতার জন্য টেলিসিনে পুরস্কার জয়লাভ করেছেন। তার পরবর্তী প্রজেক্ট ছিল শামীম আহমেদ রনি পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম মেন্টাল, যেখানে তার বিপরীতে নুসরাত ইমরোজ তিশা প্রথমবার অভিনয় করেছেন। আঁচল এবং সাবরিনা পর্শিও তার সাথে দেখা গিয়েছে। এর গল্পটি ক্রিস্টোফার নোলানের চলচ্চিত্র মেমেন্টো থেকে অনুপ্রাণিত। যদিও ছবিটি নানা কারণে সমালোচিত, ফিল্মটি পরে হিন্দিতে ডাব করা হয়, যেটি 2021 সালের আগস্টের মাঝামাঝি বঙ্গ ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে উন্মোচিত হয়। তার পরবর্তী প্রকল্প ছিল মোহাম্মদ মুস্তাফা কামাল রাজের ক্রাইম থ্রিলার সম্রাট দ্য কিং ইজ হিয়া, যেখানে তিনি মালয়েশিয়া থেকে পরিচালিত বাংলাদেশি সংগঠিত অপরাধ সিন্ডিকেটের একজন নেতার ভূমিকায় অভিনয় করেছিলেন। সেখানে অপু বিশ্বাসের সাথে অভিনয় করেছিলেন, যা তাদের 72তম চলচ্চিত্র। মিশা সওদাগর এবং ভারতীয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত একই বছর ঈদুল আজহায় তিনি 2টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে একটি হল শামীম আহমেদ রনির অ্যাকশন ফিল্ম বসগিরি শবনম বুবলির বিপরীতে, যেটি তার প্রথম ছবি। ডেইলি স্টারের জাহিদ আকবর তার অভিনয়ের, বিশেষ করে তার ঢাকাইয়া উচ্চারণের প্রশংসা করেছেন। ছবিটি 3টি পুরস্কার জয়লাভ করে, 19তম মেরিল প্রথম আলো পুরস্কার। আরেকটি ছিল রাজু চৌধুরীর অ্যাকশন ক্রাইম ফিল্ম শুটার। চলচ্চিত্রটি বক্স অফিসে একটি বাণিজ্যিক সফলতা ছিল। এটি 2016 সালের শীর্ষ 10 ব্যবসায়িকভাবে সফল চলচ্চিত্রের মধ্যে স্থান পায়, কিন্তু এর দুর্বল চিত্রনাট্যের জন্য সমালোচকদের কাছ থেকে নেতিবাচক পর্যালোচনা পায়, কিন্তু তার অভিনয়ের প্রশংসা করে। চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বাংলা ট্রাইবুনকে বলেন, অভিনয়ের দিক থেকে শাকিব খান বরাবরের মতোই ভালো। একই বছরের ডিসেম্বরে তিনি পরিমণির বিপরীতে শফিক হাসান পরিচালিত ধূমকেতুতে অভিনয় করেন। জাহিদ আকবর ছবিতে তার পোশাক এবং চুলের স্টাইল নিয়ে সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, শাকিব খান খুব একটা খারাপ ছিলেন না,
তবে এটা স্পষ্ট যে তিনি দীর্ঘ সময় ধরে শুটিং করছেন। পোশাক এবং চুল কাটাতে কোনো ধারাবাহিকতা ছিল না। একটি দৃশ্যে তিনি বড় চুল নিয়ে হাজির হন, কিন্তু পরের দৃশ্যে দেখা যায় ছোট চুল, যা অনেক বিরক্তির কারণ হয়েছে। 2017 সালের শুরুতে তিনি সত্তা ছবিতে অভিনয় করেছিলেন। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত চলচ্চিত্রটি কথাসাহিত্যিক সোহানী হোসেনের মা এর গল্প অবলম্বনে এবং প্রথমবারের মতো ভারতীয় অভিনেত্রী পাওলি দাম তার বিপরীতে অভিনয় করেছিলেন। ছবিতে তার অভিনয় সব শ্রেণীর দর্শকের নজর কেড়েছে। ছবিটিও বক্স অফিসে সফল হয়েছিল। risingBD.com রুহুল আমিন প্রশংসা করেছেন যে একজন মূলধারা নায়কের সাথে গল্প শুরু করা একটি ভালো ধারণা। শাকিব খান তার অভিনয় ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় করেছেন সত্তা ছবিতে, তবে তিনি ছবিতে খানের প্রথম দিকের অভিনয়ের সমালোচনা করেন। এটি 42তম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 5টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য প্রশংসা জয়লাভ করে এবং খান সবুজ চরিত্রে অভিনয় করে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করেন। যিনি একজন মাদকাসক্ত বিকৃত যুবক ধনী ব্যক্তির ছেলে। একই বছর ঈদ উল ফিতরে তার অভিনীত নবাব ও রাজনীতি মুক্তি পায়। জয়দীপ মুখার্জি পরিচালিত ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা নবাব এবং প্রথমবারের মতো ভারতীয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি তার বিপরীতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি 128টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2017 সালে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয় এবং সর্বকালের সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে। চলচ্চিত্রে তার উদ্যমী অভিনয় এবং পুনরুত্থান সমালোচক এবং দর্শক উভয়ের দ্বারা প্রশংসিত হয়েছিল। চলচ্চিত্র সমালোচক জাহিদ আকবর দ্য ডেইলি স্টারে উল্লেখ করেছেন, চলচ্চিত্রের শুরু থেকে শেষ পর্যন্ত শাকিব তার সমস্ত প্রতিভা ঢেলে দেওয়ার চেষ্টা করেছেন। পুরো গল্পে তিনি ছিলেন নবাব। তার সংলাপ এবং চলচ্চিত্রের শব্দগুচ্ছের ব্যবহার, সন্ত্রাসে কোনো জাতি নেই, দেশ নেই, ধর্ম নেই, ওদের একটাই, ওরা সন্ত্রাসবাদী। এই সংলাপটি দর্শকদের কাছে খুবই জনপ্রিয় ছিল। অন্যদিকে বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতিতে দীর্ঘ 1 বছর পর অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাচ্ছে তাকে। ছবিটি সমালোচক এবং দর্শকদের দ্বারা প্রশংসিত হয়। চলচ্চিত্রটির পরিচালনা, চিত্রনাট্য এবং প্রধান শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেছে দর্শকরা। তবে একই ছবিতে শাকিব খানের 2টি লুকের সমালোচনা করেন তিনি উল্লেখ করেন, চলচ্চিত্রের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি অভিনয়ে অপ্রতিদ্বন্দ্বী। তাঁর চোখের অভিব্যক্তি অতুলনীয়। শাকিব খানের লুকে ধারাবাহিকতা ছিল না, যদিও ছবির অন্যান্য অভিনেতাদের লুকে ধারাবাহিকতা ছিল। ঈদুল আজহায় তিনি রংবাজ এবং অহংকার ছবিতে অভিনয় করেন। 2বার এই ছবিতে তার বিপরীতে ছিলেন শবনম বুবলী। পরের বছরের শুরুতে তিনি রাজনৈতিক ড্রামা ফিল্ম আমি নেতা হব ছবিতে অভিনয় করেন, যেখানে আমার প্রাণের প্রিয়া মুক্তির পর দ্বিতীয়বারের মতো তার বিপরীতে অভিনয় করেন বিদ্যা সিনহা শাহ মীম। ছবিটি বাংলাদেশের শাপলা মিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে এসকে মুভিজ। তারপরে এপ্রিলে তিনি জয়দীপ মুখার্জি পরিচালিত রোমান্টিক কমেডি চলচ্চিত্র চালবাজে অভিনয় করেন, যেটি শাহিদ ধরম তেজ এবং রেজিনা ক্যাসেন্দ্রা অভিনীত 2015 সালের তেলুগু ভাষার অ্যাকশন কমেডি ড্রামা ফিল্ম সুব্রমণিয়াম ফর সেলের রিমেক। এটি তার অভিনীত প্রথম ভারতীয় একক প্রযোজনা চলচ্চিত্র, যেটি ভারতীয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজ দ্বারা প্রযোজনা করা হয়েছিল। শুভশ্রী গাঙ্গুলি এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন, যেখানে তাকে রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, কাজী হায়াত এবং আশিস বিদ্যার্থীর মতো অভিনেতাদের সাথে দেখা যায়। এটি প্রকাশের পর সমালোচক
সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। শাকিব খানের অভিনয়, বিশেষ করে কমেডির প্রশংসা করেছেন অনিন্দ্য মামুন। যুগান্তরকে মামুন বলেন, শাকিব খানও সেরা দেওয়ার চেষ্টা করেছেন, তার কমেডি অভিনয় দারুণ ছিল, বিনিময়ে তিনি দর্শকদের প্রশংসা পাচ্ছেন। এই বছরের ঈদের তার 3টি চলচ্চিত্র মুক্তি পায়। আব্দুল মান্নানের কমেডি ড্রামা পাঙ্কু জামাইতে তিনি অপু বিশ্বাসের বিপরীতে একটি স্টাইলিশ জামাই চরিত্রে অভিনয় করেছিলেন, যেটি জুটি হিসেবে তাদের চূড়ান্ত সহযোগিতা। চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে নেতিবাচক পর্যালোচনা পেয়েছে, কিন্তু তার অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছে। এই চলচ্চিত্রটিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সটকু আহমেদ তাকে বাংলাদেশ চলচ্চিত্রের প্রাণ বলে অভিহিত করেছেন। উত্তম আকাশের আঞ্চলিক কমেডি চিটাগাঙ্গিয়া পোয়া নোয়াখালিয়া মাইয়াতে তিনি শবনম বুবলির বিপরীতে স্বাধীন প্রতিবাদী চরিত্রে অভিনয় করেছিলেন, যা চট্টগ্রাম ও নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছিল। এরপর তিনি পরিচালক আশিকুর রহমানের 5ম প্রজেক্ট অ্যাকশন ক্রাইম ছবি সুপার হিরোতে অভিনয় করেন। তার পরবর্তী উদ্যোগ হলো ভারতীয় অ্যাকশন কমেডি ড্রামা ফিল্ম ভাইজান এলোরে, যেটি জয়দীপ মুখার্জিও পরিচালনা করেছিলেন। ছবিতে শ্রাবন্তী চ্যাটার্জি ও পায়েল সরকারের বিপরীতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। একই বছর ঈদুল আজহায় তিনি ওয়াজেদ আলী সুমন পরিচালিত ক্যাপ্টেন খান এ প্রধান চরিত্রে অভিনয় করেন। সুরিয়া এবং সামান্তা রুথ প্রভু অভিনীত তামিল ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্ম আনজানের রিমেক। বছরের শেষের দিকে তিনি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ভারতীয় অতি প্রাকৃত থ্রিলার চলচ্চিত্র নাকাব এ অভিনয় করেন, যেটি রাজীব কুমার বিশ্বাস পরিচালিত। সেই ছবিটিতে তিনি নুসরাত জাহান এবং সায়ন্তিকা ব্যানার্জির বিপরীতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। 2019 সালে তিনি পাসওয়ার্ড এবং নোলোকে অভিনয় করেছিলেন। চলচ্চিত্র পাসওয়ার্ড বছরের সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চুরির অভিযোগ, গানের কথা চুরি, অন্য ছবির প্রচারে সময় না দেওয়া সহ নানা সমালোচনা সত্ত্বেও এটি বাণিজ্যিকভাবে সফল। ছবিটি বক্স অফিসে 4র্থ দিনে 110 মিলিয়ন টাকা আয় করেছে, যা বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে 4র্থ সর্বোচ্চ আয় এবং বছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়েছে। চলচ্চিত্রটি বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারে সেরা জনপ্রিয় অভিনেতা সহ সর্বোচ্চ সংখ্যক পুরস্কার জয়লাভ করেছে। শাকিব, সনেট এবং টিম পরিচালিত রোমান্টিক কমেডি ড্রামা ফিল্ম নোলক ববির বিপরীতে শাওন তালুকদারের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারে একটি বিভাগে পুরস্কার জয়লাভ করেছে এবং বিভিন্ন বিভাগে মনোনীত হয়েছিল। ওই একই বছর ঈদে জাকির হোসেন রাজুর 20তম প্রজেক্ট মনের মতো মানুষ পাইলাম নাতে অভিনয় করেন, যা ছিল জাকির হোসেন রাজু ও তার মধ্যে 7ম সহযোগিতা, যেখানে তিনি স্বাধীন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি তার ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই ভূমিকায় অভিনয় করেছিলেন। এর আগে তিনি 2003 সালে আজিজ আহমেদ বাবুল পরিচালিত হাকিম ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি বক্স অফিসে গড় পারফরমেন্স করেছিল এবং মুক্তির পর সমালোচকদের কাছ থেকে মিশ্র পর্যালোচনা পেয়েছিল, কিন্তু এতে খানের অভিনয় ছিল। ছবিটি সমালোচকদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছিল। বাংলা মুভি 2020 সালে তিনি বীর এবং শাহেনশাহ ছবিতে অভিনয় করেছিলেন। কাজী হায়াতের 50তম পরিচালনায় পরিচালিত সামাজিক রাজনৈতিক বীর ছবিতে তিনি একজন বিদ্বেষী যুবকের ভূমিকায় অভিনয় করেছিলেন, যিনি একজন রাজনীতিকের পেশাদার ঘাতক হিসেবে কাজ করেন। ফিল্মটি খান এবং কাজী হায়াতের মধ্যে প্রথম সহযোগিতাকে চিহ্নিত করে। চলচ্চিত্রটি নিজের দ্বারা প্রযোজনা করা হয়, যা তার 3য় প্রযোজনা। তিনি এর আগে হিরো দ্য সুপারস্টার এবং পাসওয়ার্ড শিরোনামে 2টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। ছবির গল্প, সংলাপ ও খানের অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
অনন্য মামুনের অষ্টম পরিচালনা প্রকল্প আইনি নাটক নবাব এলএলবি, যা পরিচালকের মধ্যে প্রথম সহযোগিতা, মাহিয়া মাহির বিপরীতে দ্বিতীয় সহযোগিতা, এবং অর্চিতা স্পর্শিয়ার মধ্যে প্রথম। সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নবাব এলএলবি ধর্ষণের শিকারদের সামাজিক বর্জন, তাদের পরিবারের সদস্যদের সংগ্রাম এবং প্রতিক্রিয়া, এবং এই ধরনের একটি দুর্ভাগ্যজনক ঘটনার পরে একজন মহিলার জীবনে উদ্ভূত সামাজিক কলঙ্কের মতো বিষয়গুলিকে স্পর্শ করে। বাংলাদেশে কোভিড-19 মহামারীর কারণে প্রস্তাবিত তারিখ থেকে 7 মাস পর 30 আগস্ট 2020 এ প্রকল্পটি শুরু হয়। এটি ওভার দ্য টপ মিডিয়া সার্ভিসে প্রকাশিত হয়েছিল বাংলাদেশে কোভিড-19 মহামারীর কারণে। থিয়েটার, এবং এটি প্রথম ঢালিউড ফিল্ম যেটি কোনো ওটিটি পরিষেবা রিলিজ করেছে। 2021 সালে তার বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির জন্য নির্ধারিত ছিল, কিন্তু বাংলাদেশে কোভিড-19 মহামারীর কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। 2022 সালের ঈদুল ফিতরে তার বিদ্রোহী এবং গোলুই মুক্তি পায়। চলচ্চিত্রটির জন্য খান 60 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, যা তাকে বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাতে পরিণত করেছে। তিনি গোলুই ছবিতে ধোলি চরিত্রে অভিনয় করেছিলেন। খান লিডারে উপস্থিত হয়ে 2023 শুরু করেছিলেন, যেখানে তিনি একজন স্বাধীন যুবক হিসেবে অভিনয় করেছিলেন। বছরের মাঝামাঝি সময়ে তিনি ট্র্যাজিক রোমান্স প্রিয়তমা তোমায় ছিলেন, যেখানে তিনি একটি প্রেমের ব্যর্থতার চরিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্র নির্মাতা ও লেখক সাদাত হোসেন তার অভিনয়ের প্রশংসা করে লিখেছেন যে খান চূড়ান্ত দক্ষতার সাথে তার পূর্ণ সম্ভাবনা দেখিয়েছেন। খান আগুন চলচ্চিত্রের অংশ ছিলেন, কিন্তু শুটিং 2019 সালে বন্ধ হয়ে যায়। তিনি অন্তরাত্মা চলচ্চিত্রেরও অংশ ছিলেন, যা 2021 সালে স্থগিত করা হয়েছিল। শাকিব খান 2011 সালে প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত হন এবং এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর তিনি 2015 সালের নির্বাচনে প্রবীণ অভিনেতা আহমেদ শরীফকে হারিয়ে পুনরায় নির্বাচিত হন। এটি ছিল টানা দ্বিতীয়বার যে খান সমিতির সভাপতির পদ অর্জন করেছেন। খান উদ্ধৃত করেছেন যে পুনরায় নির্বাচিত হতে পেরে আমি সত্যি আনন্দিত, কারণ এই পদটি আমাকে আবার চলচ্চিত্র শিল্পীদের সেবা করার সুযোগ দিয়েছে। 2014 সালে খান তার নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস চালু করেন এবং হিরো দ্য সুপারস্টার প্রযোজনা করেন। প্রায় 5 বছর পর অভিনেতা তার নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে পাসওয়ার্ড ফিল্ম দিয়ে 2019 সালে প্রযোজনায় ফিরে আসেন। মুক্তির পরিপ্রেক্ষিতে এটি তার দ্বিতীয় প্রযোজিত ছবি। শাকিব খান অভিনয়ের পাশাপাশি অনেক মঞ্চে অভিনয় করেছেন। 2011 সালে ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে তিনি 3টি আয়োজক দেশ ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে ত্রিদেশীয় বিগ শোতে মঞ্চে অভিনয় করেন। 14 নভেম্বর 2019 সালে তিনি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে 2019 টি10 লিগের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করেন। ভারতীয় উৎপাদন ও বিতরণ কোম্পানি রেড চিলিজ দ্বারা আয়োজিত বিনোদন, যেখানে হিন্দি ভাষায় কথা বলার জন্য তাকে সমালোচনার মুখে পড়তে হয়। 2019 সালে তিনি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পশ্চিম ত্রিমোহনী ঝাজারা ক্লাবে শ্রাবন্তী এবং শাকিব খান নাইট নামক একটি বৈচিত্র্যপূর্ণ শোতে মঞ্চে অভিনয় করেন, যা দুস্থ ছাত্র ও অনাথদের সাহায্য করার জন্য আয়োজিত হয়েছিল। সেখানে তার সঙ্গে মঞ্চে পারফর্ম করেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। 2020 সালে তিনি চর ফ্যাশন সরকারের 50তম বার্ষিকী উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপনের মঞ্চে অভিনয় করেন কলেজ, যেখানে তার সঙ্গে মঞ্চে অভিনয় করেছেন রিয়াজ মৌসুমী ও সাদিকা পারভিন পপি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী,
শিরিন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। খান প্রথম এশিয়ান ডুপ্লেক্স সিটি নামে একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন। এরপর 2013 সালে এনার্জি ড্রিঙ্ক পাওয়ারের বিজ্ঞাপনে কাজ করেন। 2018 সালে তিনি বাংলাদেশের একটি মোবাইল সিম পরিষেবা প্রদানকারী বাংলা লিংকের একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন, যার শিরোনাম ছিল বেশি খুশি খুশি, যেখানে শাকিব খান এবং নুসরাত ফারিয়াকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যায়। 2019 সালে খান আরেকটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন। আদনান আল রাজি পরিচালিত এসএমসি ওরসালাইন এন এর বিজ্ঞাপনে তাকে হারকিউলিস চরিত্রে দেখা গিয়েছে। 2021 সালের সেপ্টেম্বরের শুরুতে তিনি অভিনেত্রী নুসরাত ফারিয়ার সাথে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের একটি টিভি বিজ্ঞাপনেও অংশগ্রহণ করেন। ইউটিউবিং 2018-এ শাকিব খান নিজের এবং তার প্রোডাকশন হাউস এসকে ফিল্মসের জন্য দুটি ইউটিউব চ্যানেল খোলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী শাকিব খান এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশনের মাধ্যমে আয় করছেন। এই চ্যানেলে তিনি তার চলচ্চিত্রের কিছু দৃশ্য, ট্রেলার, গান এবং অন্যান্য বিষয়বস্তু আপলোড করেন। 2023 সাল পর্যন্ত তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল শাকিব খান অফিসিয়াল এর 1 লক্ষেরও বেশি গ্রাহক রয়েছে এবং এসকে ফিল্মসের 1 মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে। শাকিব খানকে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা হিসেবে গণ্য করা হয়। তাকে প্রায় কিং খান এবং ঢালিউডের রাজা হিসেবে উল্লেখ করা হয়। নাম্বার 1 শাকিব খান। শাকিব খানের 2 দশকেরও বেশি সময় ক্যারিয়ার রয়েছে, যে সময় তিনি 247টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তাকে বাংলাদেশের অন্যতম সফল অভিনেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। ব্যক্তিগত জীবন 2006 সালে কোটি টাকার কাবিন ছবিতে অভিনয় করার সময় শাকিব খান অপু বিশ্বাসের সাথে দেখা করেন। 2008 সালে কথা দাও সাথী হবে সিনেমাটি শেষ করার পর তিনি তাকে প্রস্তাব দেন। তারা দৃশ্যত 18 এপ্রিল 2008 সালে ঢাকার গুলশানের বাসভবনে একটি ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যাই হোক, বিয়েটি মিডিয়া এবং সাধারণ জনগণের কাছ থেকে গোপন রাখা হয়েছিল। 2017 সালে অপু বিশ্বাস নিউজ 24-এ একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তারা বিবাহিত। এই দম্পতির আব্রাহাম খান জয় নামে একটি ছেলে রয়েছে, যিনি 27 সেপ্টেম্বর 2016 সালে ভারতের কলকাতার একটি ক্লিনিকে জন্মগ্রহণ করেন। 2017 সালে শাকিব খান বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন এবং 2018 সালে দম্পতি বিবাহ বিচ্ছেদ করেন। বিশ্বাস খানের সাথে বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং অপু ইসলাম খান নাম রাখেন, কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদের পর তিনি হিন্দু ধর্মে ফিরে আসেন বলে জানা গিয়েছে। 2016 সালে বসগিরি ছবির শুটিংয়ের সময় শাকিব খান এবং শবনম বুবলি ডেটিং করছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। জোরালো গুজব ছিল যে তারা বিবাহিত, কিন্তু খবরটি নিশ্চিত নয়। 2022 সালে বুবলি ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন যাতে তাকে বেবি বাম্পের সাথে দেখা যায়। প্রসঙ্গত সেদিন ছিল খানের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন। 30 সেপ্টেম্বর 2022-এ খান এবং বুবলি দুজনেই ফেসবুকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে তারা 2018 সাল থেকে বিবাহিত এবং একসাথে তাদের শেহজাদ খান বীর নামে একটি ছেলে রয়েছে, যে 21 মার্চ 2020 সালে লং আইল্যান্ড ইহুদি মেডিকেল সেন্টারে জন্মগ্রহণ করেছিল, ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র। শাকিব খান একজন সুন্নি মুসলিম। তিনি 2018 এবং 2024 সালে উমরা হজ পালন করেছিলেন। 2016 সালের জানুয়ারিতে তিনি বিশ্ব ইজতেমার শেষ প্রার্থনায় অংশগ্রহণ করেছিলেন। তিনি এনটিভি পিএইচপি কোরআনের আলো শিরোনামের কোরআন প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি 2018 সালের বাংলাদেশের 11 জাতীয় সংসদ নির্বাচনে শাকিব খানের অংশগ্রহণ করার কথা ছিল,
2018 সালে তিনি বলেছিলেন যে তিনি নভেম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন। যাই হোক, তিনি সেই রাতে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন এবং বলেছিলেন যে তিনি ভোট দিচ্ছেন না। তিনি বলেন, এই মুহূর্তে সিনেমা ছেড়ে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকা আমার পক্ষে ঠিক হবে না। সিনেমার মাধ্যমে দেশের সেবা করা সম্ভব। তাই আমার ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারপর তিনি একই নির্বাচনে এক ভিডিও বার্তা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকায়া প্রতীকে ভোট দিতে দেশবাসীকে আহ্বান করেন। 1 মিনিটের ওই ভিডিও বার্তায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। খান তাকে একজন স্নেহময়ী মা এবং উন্নয়নের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। বন্ধুরা, শাকিব খান সম্পর্কে বলতে গেলে অনেক সময় দীর্ঘ লম্বা 1 ঘন্টারও উপরে একটি ভিডিও তৈরি করতে হয়। তাই অনেক জায়গায় সংক্ষেপ করে অনেক জায়গায় কেটে যতটুকু সম্ভব আপনাদের কাছে তুলে ধরলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, একজন মুক্তিযোদ্ধা। বয়স হয়েছে, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্যে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।